আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশকে নতুন দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে চীনের ব্যবসায়ীদের এখানে বিনিয়োগের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগকারীদের লভ্যাংশ এবং মুনাফা নিরাপত্তার অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী। বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের কনফারেন্সে তিনি এসব কথা বলেন। এদিকে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। আগামীকাল প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের কথা রয়েছে তারেক রহমানের। চীন থেকে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। চীনের রাজনীতির তীর্থস্থান বেইজিংয়ের ঝলমল দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে। চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত সময়ের অব্যবস্থাপনাকে কঠোর হাতে সংস্কারের যাত্রা শুরু করেছে তার সরকার। তাই চীনের বিনিয়োগকারীদের লভ্যাংশ এবং মুনাফার নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকারাবদ্ধ বিএনপি সরকার। We are developing dedicated industrial landing points for Chinese investors, including the Chinese Economic and Industrial Zone in Anuara and the second economic zone in Mongla. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support and help you move faster from interest to decision. We are also working hard to improve our broader investment ecosystem. The government is about to start a new licensing approval process, which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. চীনের বিনিয়োগকারীদের সমস্যা নিরসনে বেইজিংয়ে একটি বিনিয়োগ কার্যালয় খোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, তাই বেইজিংয়ের সাথে কাজ করতে চায় ঢাকা। I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. Today I invite more Chinese companies to come Bangladesh and see Bangladesh with fresh eyes. My government issues an unwavering commitment to you. Your investment will be valued, your concern will be heard, and your growth will be supported through a more responsive investment ecosystem. দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করতে তাঁর সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। বেইজিং সফরের প্রথম দিনেই চীনের বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য নানা ধরনের উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ এবং চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নীত করার পাশাপাশি বিনিয়োগের দ্বার উন্মুক্তের বিষয়গুলো তুলে ধরলেন তিনি। এখন আশা করা যাচ্ছে সামনের পথগুলো আরও বেশি সহজ হবে বাংলাদেশে চীনীয় বিনিয়োগকারীদের জন্য। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বেইজিং, চীন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুওইংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন উন্নয়নে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়। উচ্চ পর্যায়ের সে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন ক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহযোগিতা করবার আগ্রহ দেখিয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে আজ সকালে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড, যেটি সিসিপিআইটি নামে পরিচিত, এবং বাংলাদেশের বিডা, এই দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ইনভেস্ট বাংলাদেশ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে সবশেষ খবর জানাচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে এখনো বৈঠক চলছে, কারণ দুই প্রধানমন্ত্রীর মধ্যকার এই বৈঠক অনেক আশার বাতিঘর হিসেবে দেখা হচ্ছে, কারণ এই আলোচনাগুলোতে অনেক বিষয় উঠে আসবে। বাংলাদেশ এবং চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক যেমন উঠে আসবে, এবং এইখানে ডক্টর মাহাদি আমিন ইতিমধ্যে জানিয়েছেন যে 15টি MOU বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, এবং সেই সমঝোতা স্মারকগুলোতে কি রয়েছে সেটি হয়তো আমরা এই যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতার পর নিশ্চয়ই জানতে পারবো। ডক্টর মাহাদি আমিন যেটি বলেছেন, ইতিমধ্যে বাংলাদেশের সাথে চায়না যে দ্বিপাক্ষিক সম্পর্ক করতে যাচ্ছে তার মধ্যে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখা দিচ্ছে, এবং এটি এক ধরনের আশার আলো ছড়াচ্ছে। এখন পর্যন্ত রাতে প্রধানমন্ত্রী অর্থাৎ চায়নার প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশগ্রহণ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং এর মধ্য দিয়ে আজকের দিনের মতো তার যে কর্মসূচি বা কার্যসূচি সেটি সম্পন্ন হবে। আগামীকাল শি জিনপিং এর সাথে বৈঠক হবে, এবং আগেই বলেছি তিস্তা চুক্তির বিষয়টি আজকে মূল প্রাধান্য পাচ্ছে, এবং সেটি সহ বাংলাদেশের নদীর সার্বিক বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে আজকের আলোচনায়। তো কালকে শি জিনপিং এর সাথে তার বৈঠকের অপেক্ষা করতে হচ্ছে আমাদের সবাইকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্যে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ উ ইন। সকালে ৩৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান লিউ উ ইন। এ সময় তিনি স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিসৌধ এলাকা পরিদর্শন করেন। মহান স্বাধীনতার যুদ্ধের শহীদদের স্মরণ করেন চীনা রাষ্ট্রদূত। এছাড়া বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে কাজ করার প্রত্যয় জানান তিনি। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের সব সমস্যা সমাধান এবং শিক্ষার মান বাধাগ্রস্ত হওয়ার কারণ চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে। সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, HSC ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, শুধু নকল প্রতিরোধ নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের সরকার গুরুত্ব দিচ্ছে। রাঙামাটির বরকল উপজেলার বরুণাছড়ি এলাকায় গৃহবধূ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করে 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে একজন নিহত আয়েশা বেগমের আপন ভাতিজা, অন্যজন দুঃসম্পর্কের নাতি। গ্রেফতারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডের পর লুট হওয়া নগদ 1,99,000 টাকা উদ্ধার করা হয়েছে। সকালে ব্রিফিংয়ে এসব তথ্য জানান রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। জানান, হত্যাকাণ্ডের পর তদন্তের এক পর্যায়ে গতকাল মামলার সংশ্লিষ্ট 2 আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহের হরিণাকুণ্ডে মুকুল হত্যা মামলায় স্ত্রীসহ 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সকালে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এই রায় ঘোষণা করেন। 2017 সালের 6 এপ্রিল পারিবারিক কলহের জেরে হরিণাকুণ্ড উপজেলার গোপীনাথপুর গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হন মুকুল মল্লিক। পরবর্তীতে 13 এপ্রিল গ্রামের বাঘমারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের মা আজিরন বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত জনসভায় বোমা হামলা ও হত্যা চেষ্টা মামলায় বেকসুর খালাস পেয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জাতীয় সংসদের হুইপ GK গৌস। দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার রায় ঘোষণা করেন। 2004 সালের 21 জুন সুনামগঞ্জের দিরাই উপজেলায় সুরঞ্জিতের জনসভা স্থলে বোমা হামলায় প্রাণ হারান যুবলীগের স্থানীয় এক নেতা। আহত হন সুরঞ্জিত সেনগুপ্ত সহ আরও অন্তত 29 জন। ঘটনার পর হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে 2টি মামলায় আসামি করা হয় বিএনপির নেতা আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, GK গৌস সহ 12 জনকে। দীর্ঘ 2 দশকের বেশি সময় চলা আলোচিত এ মামলায় 9 জনকে খালাস এবং 1 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আসামি শহীদ শাহেদুল আলম বিপুল এবং মুফতি হান্নান, তাদেরকেও এইখানে সম্পৃক্ত বলে আদালত বক্তব্য দিয়েছেন, কিন্তু যেহেতু তারা মৃত্যুবরণ করেছেন সেহেতু তাদেরকে আইনের আর কোনো জাজমেন্টের শাস্তিমূলক আওতায় আনা হয় নাই।
আগামী 28 জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্টরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর 41টি ওয়ার্ডের 5.5 লাখের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে। সকালে সিটি কর্পোরেশনের সংবাদ সম্মেলনে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। খুলনার নগর স্বাস্থ্য ভবনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এছাড়া সিরাজগঞ্জ, বাগেরহাট সহ অন্য সব জেলায়ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেটের সীমান্তবর্তী এলাকায় সীমান্ত আইন ও অপরাধ দমন বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে বিজিবি। দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 5 শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল ইসলাম হক জানান, সীমান্ত আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে খেলাধুলা সহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের নতুন নিলাম শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে আগুন লাগার খবর পেয়ে বন্দরের নিজস্ব অগ্নি নির্বাপক দল, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের 4টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফরিদপুরে বিএডিসির উদ্যোগে পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার তেঁতুলতলা এলাকায় পাট বীজ বিক্রয় বাড়াতে এ কর্মশালার আয়োজন করে বিএডিসি। বাংলাদেশ উৎপাদিত JRO 524 জাতের বপনের পরামর্শ দেন বক্তারা। কর্মশালায় জানানো হয়, বিএডিসির বীজ ভর্তুকি মূল্য প্রতি কেজি 120 টাকায় পাওয়া যায়। এতে উৎপাদন খরচ কমে যাবে, গুণগত মানও ভালো হবে। পরে বিএডিসির কর্মকর্তা, চাষি এবং ডিলাররা পাট বীজ ক্ষেত পরিদর্শন করেন। চাঁদপুরে সরকারি অর্থায়নে নির্মিত মাদ্রাসার সীমানা প্রাচীর ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। দুপুরে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া বাজার সংলগ্ন কাজীর বাজার দারুস সুন্নাত নেসারিয়া দাখিল মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, একটি গোপন মামলার রায়ের ভিত্তিতে কোনো পূর্ব নোটিশ ছাড়াই এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদ্রাসা কর্তৃপক্ষ এ ঘটনায় সুষ্ঠু সমাধান এবং প্রতিষ্ঠানটির অবকাঠামো পুনর্নির্মাণের দাবি জানান। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।